আমন্ত্রণ স্টার নিউজ লাইভে। পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটের সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মানুষ বানাতে পারে নাই, সেই না পারার ব্যর্থতার কারণে কিন্তু নাইজেরিয়া শেষ, এই সিঙ্গাপুর দাঁড়িয়েছে। আর একটা কথা বলি, আপনাদের মনে রাখার জন্য বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা তো পড়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের কি ছিল, মানে মানে নায়ক যারা ছিলেন তারা হিটলার ছিলেন, মুসলিম ছিলেন, তাদের শুনছেন আপনারা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার নাম বলতে পারবেন কেউ? একটা জাপান, একটা নাম বলেন দিন। জাপান, একটা জাপান, একটা জার্মান, দুইটি যা দিয়ে শুরু। জাপানে অ্যাটম বোম পড়েছে, এরপর তো আর অ্যাটম বোম পড়ে নাই। সেই জাপান পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়েছে, দীর্ঘদিন ধরে ছিল। এখন চায়না হয়েছে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি পড়ে গেল। জাপানেও আমাদের দেশের মতো এতটুকু দেশ, কিন্তু জাপানে কিন্তু প্রায় 60-70% মাটি পাহাড় পর্বত। জাপানের মাটি কিন্তু খুবই কম, সমতল ভূমি। সেইখানেও মানুষ 10 লক্ষ, 10 কোটি মানুষ। আমরা মানুষ বাড়াইছি 20 কোটি হয়ে গেছি বা 18 কোটি হয়েছি। আমাদের মতন একটা জাপানের দেশ, আচ্ছা ধরি আপনাদের এখানে কথা বলি, এই যে কজন মানুষ আছেন, আমেরিকার ভিসা দেবে, জাপানের ভিসা দেবে, এবং আপনারা যাইতে পারবেন ইচ্ছে মতো এবং থাকতে পারবেন এবং ওখানে জব করতে পারবেন। এইখানে কেউ আছেন, থাকবেন? সব হয়েছে জাপান। আপনি কি বড় হয়েছে জাপানের জন্য? সবাই আমেরিকা যাচ্ছেন কেন? আমাদের দেশে সেই সুযোগটা তৈরি করতে পারিনি আমরা, আমাদের ব্যর্থতাটা কিন্তু এখানে। এই সুযোগটা তৈরি আমরা করতে চাই, তারেক সাহেব সেটাই চান। সেই চানটা বলেই আমি আপনাদের সাহায্য চাই, আপনারা সহযোগিতা করেন। আমরা 5টা বছর খেটে দেখি পারি কিনা। আচ্ছা ধরেন কিছুই পারলাম না, সে এত বড় একটা রাস্তার 1 ইঞ্চি আমি করলাম, 1 ইঞ্চি তো করলাম, 1 ইঞ্চি আমরা করার চেষ্টা করি, 1 ফিট করার চেষ্টা করি। সেই চেষ্টাটা কিন্তু মূল ব্যক্তি হবেন আপনারা। সেই আশীর্বাদ ব্যক্ত করে আমি লম্বা বক্তৃতা দিয়ে ফেলেছি। আমি দুঃখিত যে আপনাদের সময় আমি অনেক নিয়ে ফেলেছি। তো আমি দুঃখ প্রকাশ করছি যে সময় সুযোগ করে কোনো একদিন আবার 1-2 ঘন্টা বক্তৃতা দেবো, আমার ভালো লাগবে, খারাপ লাগবে না। আমরা কি কোথা থেকে আসছি আর কোথায় যাব। একটা মানুষের 70 বছর লাইফ, এরপরে মরে যাব। আমরা পৃথিবী দিয়ে গেলাম কি, আমাদের একটা ছেলে লেখাপড়া করে, আপনারা এখানে লেখাপড়া করছেন কিন্তু সবাই এমএ পাস, আমি ধরে নিলাম সবাইকে কম বেশি। এই এমএ পাস করতে একটা মানুষের 28 বছর 30 বছর লাগে প্রায় বাংলাদেশে, 25 বছর মিনিমাম। 25 বছর খাটছি, কয়দিন বাঁচবো আমি জানি না। মাত্র আমার জীবনটাকে ঠিক রাখার জন্য আমি 25 বছর পর্যন্ত লেখাপড়াই করলাম। কিন্তু আপনারা এই লেখাপড়া করবো মনে করি শেষ, আপনার ট্রেনিং নিয়ে, ট্রেনিং 6 দিন, 1 দিন, 3 দিন, এই বিরাট কাজ দেবে, পয়সা দিয়ে হলে ট্রেনিং নিয়ে। ট্রেনিং নিলে আপনারা জানবেন অ্যাকচুয়ালি আপনারা করতে চান কি, সেই জানাটা আপনাদের দরকার। আমরা বাঁচবো কতদিন জানি না, ধরেন 70 বছর আমরা বাঁচবো, 60 বছর মানুষের কর্মক্ষম জীবন, বা 65 বছর, তার 25 বছর থেকে 25 বছর। দর্শক, চিফ হুইপ নুরুল ইসলাম মনি কথা বলছিলেন, আমরা সেখানেই যুক্ত ছিলাম। দর্শক, এবার একটু আমরা ঢাকার বাইরে যেতে চাই। বেশ কিছুদিন ধরেই তো সীমান্তবর্তী এলাকাতে পুশিনের ঘটনা ঘটে চলেছে। আমরা বিস্তারিত ঘটনা জানতে আমাদের সহকর্মীদের সাথেই যুক্ত হব, সেই বিষয়ে আসলে আপনাদের জানাতে চাই। বিজিবির কড়া পাহারার পরও বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে জড়ো করছে শিশু, নারী ও পুরুষকে। সীমান্ত পরিস্থিতির সবশেষ জানাতে পঞ্চগড়, লালমনিরহাট ও মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমি শুরুতে একটু যুক্ত হতে চাই পঞ্চগড়ে, সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী রায়হান। রায়হান, শুভ সকাল আপনাকে। যেমনটি আসলে বলছিলাম যে বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকাতে পুশিন চেষ্টা বেড়েই চলেছে। কি অবস্থা দেখছেন সেখানকার পঞ্চগড় সীমান্তের, কি অবস্থা দেখছেন এখন পর্যন্ত, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ের প্রায় 275 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু 3টি ব্যাটালিয়ন কাজ করছে।
বর্ডার সুরক্ষার জন্য পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন, নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন এবং ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ন। তো আমরা যেটি দেখেছি গত 1 মাস ধরেই কিন্তু যখনই ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হচ্ছে তখন থেকেই কিন্তু বিজিবি তৎপর রয়েছে পুশিন ঠেকানোর জন্য। তারা স্থানীয় মানুষজনকে নিয়ে প্রতিনিয়তই সীমান্ত এলাকায় তারা আলোচনা করছে এবং পরামর্শ সভা করছেন যেন পুশিন ঠেকানোর জন্য বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে স্থানীয় মানুষজন বিজিবির সাথে রাতভর কিন্তু টহলে নেমেছেন, হাতে লাঠি, টর্চ লাইট, বাঁশি নিয়ে তারা কিন্তু বিজিবিকে সহযোগ করছেন এবং বিজিবিও কিন্তু গত 1 মাস ধরে তৎপর রয়েছে পুশিন ঠেকানোর জন্য। আজকে যদি ভোরের ঘটনায় বলি, আজকে আমরা পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায় ভোর থেকে রয়েছি। এখানে কিন্তু পুরো সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে আমরা দেখছিলাম যে বিজিবি সদস্যরা কড়া পাহারার মধ্যে রয়েছেন ঝড় বৃষ্টির মাঝেও, এবং স্থানীয়রাও কিন্তু সে সময় তাদেরকে সহযোগিতা করছিলেন। তো আমি যদি একটা বিষয় বলে রাখি যে গত শুক্রবার ভোর রাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে 10 জনকে বাংলাদেশ অংশে ঠেলে পাঠানোর পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এই সময় কিন্তু বিজিবি সদস্যরা স্থানীয়দের সাথে নিয়ে তা ঠেকিয়ে দেন। এরপরে তাদেরকে ভারতীয় অংশের 20 গজের মধ্যে তাদেরকে ঠেলে পাঠানো হয়। পরবর্তীতে এ নিয়ে দীর্ঘ প্রায় 70টি ঘন্টা কেটে যায়। সেই এলাকাতে তারা কিন্তু অবস্থান করছিলেন। এরপর দীর্ঘ 70 ঘন্টা পর তাদের ফেরত নেওয়া হয়। আপাতত পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তীতে আমরা হয়তো সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন কোনো সংবাদ জানাতে পারবো। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা পঞ্চগড়ে যেতে চাই, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন লালমনিরহাটে যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, যেমনটি আসলে রায়হানও বলছিলেন, বেশ কিছুদিন ধরেই তো পুশিনের চেষ্টা বেড়েই চলেছে। এলাকার যে মানুষজন আছেন তারা কিন্তু বিজিবিকে কিন্তু সহযোগিতা করছেন সার্বক্ষণিক তাদের জীবনের ঝুঁকি নিয়ে। তারা আসলে এই বিষয়ে কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে পঞ্চগড় বলছিলেন, একই চিত্র আসলে লালমনিরহাটে। লালমনিরহাটে 250 কিলোমিটার অধিক সীমান্ত রয়েছে। এই সীমান্তে মোট 3টি ব্যাটালিয়ন, 15, 61, 51 এই 3টি ব্যাটালিয়ন কাজ করছে। আমরা এই যে গত 1 মাস থেকে যে চিত্রটি দেখছি, যে আসলে বিজিবির যে সদস্য যেখানে একজন রয়েছে, সেখানে গ্রামবাসী 10 জন তাকে হেল্প করছে এবং কড়া নিরাপত্তা একটা পাহারা দিচ্ছে। এবং একই সাথে দেখছি এই যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাদেরকে পুশিং করতেছে, এই যে মানে এই যে মানুষগুলো সীমান্তে অমানবিক ভাবে শূন্যরেখায় আসছেন, এই অমানবিক মানুষদেরকে আবার তারা খাবার, পানি, ঔষধ, স্যালাইন, ছাতা, পলিথিন ইত্যাদি দিয়েও সরবরাহ করতেছে। একেবারে সীমান্তের মানুষ একেবারে মানবিকতার যে বিষয়টি এবং সে দেশপ্রেমের যে বিষয়টি, সেটা একেবারেই কঠোর ভাবে সেটা মোকাবেলা করছে। আমরা দেখছি যে এর আগে যে লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা এবং পারগ্রামে গত 6 তারিখে যে পুশিনের ঘটনাটি ঘটেছিল, সেটি এলাকাবাসীর, সীমান্তের এলাকাবাসীর যে কঠোর প্রতিরোধ, সেই প্রতিরোধের মুখে আসলে ভারতীয় বিএসএফ তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং সীমান্তের মানুষের যে আমরা দেখছি যে তাদের মাঝে একটি নতুন করে যে একটি তৈরি হয়েছে দেশপ্রেমের বিষয়টি, বিজেপিকে সহযোগিতা করার, সেটি একেবারেই নতুন করে একটি মানে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলে এখন পর্যন্ত 6 তারিখের পরে লালমনিরহাটে নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলে আজকে লালমনিরহাটের এই যে সীমান্ত রয়েছে সেটি শান্ত রয়েছে এবং পুশিনের কোনো ঘটনা ঘটেনি। সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী মেহেরপুর থেকে রাশিদুজ্জামান। আমরা রাশিদুজ্জামানের সাথে একটু যুক্ত হতে চাই। রাশিদুজ্জামান, যেমনটি আসলে বিগত কয়েকদিন ধরে জানছি, একটি অভিযোগ কিন্তু আছে যে সীমান্তবর্তী এলাকাতে লোকজন কিন্তু জড়ো করা হচ্ছে পুশিনের জন্য, এটি স্থানীয়দের অভিযোগ। আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে?
মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে 6 জনকে পুশিং করার পর থেকে কিন্তু মেহেরপুরে যে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে প্রতিটি সীমান্তেই কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এলাকার মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি বিজিবির টহল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমরা আরো দেখেছি যে বিজিবির সাথে যে সাধারণ মানুষ রয়েছেন তারা সহায়তা করছেন, বিশেষ করে রাত জেগে যে পাহারা চলছে সেখানে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহায়তা করছে। দিনের বেলায় আমরা বিভিন্ন সীমান্তে দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিজিবির সাথে টহলরত অবস্থায় থাকছেন এবং তারা একটি কথা বলছেন, কোনোভাবেই সীমান্তের এপারেও যাদেরকে অবৈধ অনুপ্রবেশ করানো হচ্ছে অর্থাৎ ঠেলে দিচ্ছে, কোনোভাবেই তারা মেনে নেবেন না। স্থানীয়রাও এ ব্যাপারে সজাগ রয়েছে, পাশাপাশি বিজিবি তো রয়েছে। আমরা যে 6 জন পুশি রয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেটি আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন, সেই তথ্যে তারা জানাচ্ছেন যে বাংলাদেশে যতগুলো সীমান্ত রয়েছে অর্থাৎ সীমান্তের যতগুলো তাদের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলোতে কিন্তু শত শত মানুষকে নিয়ে এসে রাখা হয়েছে এবং তারা সেখানে থাকছেন। সুযোগ পেলেই বিএসএফ কিন্তু তাদেরকে পুশিং করার চেষ্টা করছে। তবে এই বিষয়টি গত বেশ কয়েকদিন আগে যে হারে পুশিংটা করছিলেন সেটি কিন্তু বিএসএফরা সেভাবে পারছেন না, কারণ বিজিবি সক্রিয় তৎপরতার কারণে তারা কিছুটা হলেও পিছু হতে বাধ্য হয়েছেন। আমরা জেনেছি যে বিভিন্ন সীমান্তের যে পুশিং গুলো করা হচ্ছে অনেক ক্ষেত্রে পতাকা বৈঠকের পরে আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। তারপরেও লাস্ট শুভেন্দ্রের যে বক্তব্য যে কয়েক হাজার মানুষকে পুশিং করা হয়েছে, এই তথ্য জানার পর কিন্তু যে সীমান্ত এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার মানুষের মধ্যে একটি ভীতি কাজ করছে, বিশেষ করে যারা সীমান্তে কাজ করতে আসছেন তারা কিন্তু সতর্কতার সাথে কাজ করছেন, কোনোভাবেই তারা শূন্য রেখা পার হয়ে ওপারে না যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ বলা যায় যে সীমান্ত এলাকার মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে, কখন কি হয় এরকম একটা অবস্থা বিরাজ করছে। তারপরেও তারা বিজেপিকে সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছে। রূপ এই ছিল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পঞ্চগড়, লালমনিরহাট এবং মেহেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, যা ছিলেন সীমান্তবর্তী এলাকাতে পুশিং চেষ্টার খবর। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই শুনানি নিয়ে জানাতে চট্টগ্রাম মহানগর আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ তাব্বিব মাহমুদ। আমরা তাব্বিব মাহমুদের সাথে এখন যুক্ত হব। তাব্বিব মাহমুদ, আপনার কাছে আসলে জানতে চাই ঠিক কখন নাগাদ আদালতে আসামিকে তোলা হবে এবং সেই সাথে শুনানি কখন শুরু হবে এবং আইনজীবীরা আসলে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? এরই মধ্যে সকাল 11টায় কিন্তু যে বাকুলিয়া যে 4 বছর শিশু ধর্ষণ, সেই ধর্ষণ মামলার যে অভিযুক্ত আসামি মনির হোসেনকে কিন্তু চট্টগ্রাম শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের সৈয়দ হাফসা ঝুমা তার আদালতে কিন্তু তোলা হয়েছে এরই মধ্যে, এবং চার্জ গঠনের জন্য যে শুনানি, সেই শুনানি এরই মধ্যে শুরু হয়েছে। তবে আমরা দেখতে পেয়েছি শুনানির প্রথমে কিন্তু আসামির পক্ষ থেকে কোনো আইনজীবী আছে কি না সেটি জানতে চাওয়া হয়েছে, এবং এখন আমরা যেটি জেনেছি যে আইনজীবী যেহেতু তার পক্ষ থেকে এখন পর্যন্ত আইনজীবী কোনো কাউকে নিয়োগ করা হয়নি, সেই জন্য রাষ্ট্রপক্ষ থেকে একজন যে আইনের যে ধারা সেই অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে একজন আসামির পক্ষের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়। সেটি এখন পর্যন্ত আমরা যত জানি GM জাহিদ হোসেন নামে একজন আইনজীবীকে আসামি পক্ষের হিসেবে আইনজীবী নিয়োগ করা হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত এই মামলার 13 জন আসামিকে সাক্ষী করা হয়েছে, এবং তাদের যে সাক্ষী, সেই সাক্ষীও কিন্তু এই চার্জ গঠনের পরপরই শুরু হয়ে যাবে। আমরা রাষ্ট্রপক্ষে যিনি আইনজীবী আছেন তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এই ধরনের মামলা দ্রুত শেষ করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, এবং যেহেতু 5 কর্মদিবসের মধ্যেই এই মামলার যে চার্জশিট সেটি জমা দেওয়া হয়েছে এবং আদালত আমলে নিয়ে আজকে চার্জ গঠনের শুনানি করছেন। তো সেই ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যেই এই মামলাটার রায় হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন। এছাড়াও মামলার যে অন্যান্য যে আলামত এবং যে DNA টেস্ট সহ অন্যান্য প্রক্রিয়া, সেগুলো যেহেতু দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছে, তাই এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে এবং একটি আইন যাতে নিরপেক্ষভাবে এবং আসামির বিপক্ষে গিয়ে বাদীর পক্ষে এই আইন হবে, আইনের যে বিচারের তাদের দিকে আসবে, এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে যেই আইনের প্রতিষ্ঠা এবং আইনের শাসনের যে প্রতিষ্ঠা সেটি করা সম্ভব হবে বলে আইনজীবীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে এই মুহূর্তে
চার্জ গঠনের প্রথমে কিন্তু এই আসামির পক্ষে কোনো আইনজীবী আছে কিনা জানানোর পরে কিন্তু প্রায় 1 ঘন্টা এটি মুলতবি ঘোষণা করেছেন আইনজীবী সৈয়দা ঝুমার যে আদালত, সেই আদালত কিন্তু 1 ঘন্টার জন্য বিরতি ঘোষণা করেছেন, মুলতবি ঘোষণা করেছেন। তারপরেই আবার শুরু হবে এবং শুরুর মাধ্যমে কিন্তু এই যে বিচার কার্য, সেই বিচার কার্য আবার শুরু হবে। আমি আরেকটি জেনে রাখি যে 21শে মে যখন প্রথম এই ধর্ষণের অভিযোগ পাওয়া যায়, তার পরপরই কিন্তু বিকেলে এই আসামি মনির হোসেনকে গ্রেফতার করে পুলিশ এবং 22শে মে 4 বছর শিশু যিনি ধর্ষণের শিকার হয়েছেন তার বাবা মামলা করে এবং অভিযুক্ত করা হয় এই মনির হোসেনকে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু মামলা তদন্ত করা হয় এবং তদন্ত প্রতিবেদন শেষে 5 কর্মদিবসের মধ্যেই এই চার্জশিট জমা দেওয়া হয় এবং গতকালের চার্জশিট আমলে নিয়ে সেই চার্জ গঠনের সিদ্ধান্ত নেয়। এটিতে প্রায় 58 জনের নাম উল্লেখ করা হয়েছিল এবং অজ্ঞাত 400 জন থেকে 500 জনকেও আসামি করা হয়েছিল, যেহেতু এখানে মামলার সাথে অনেকে মারামারি একটি ঘটনা ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আরেকটি মামলাও হয়েছে। তো যেহেতু এখানে আজকে এই শিশু ধর্ষণের যেই মামলা শুনানি চার্জ গঠনের যে শুনানি চলছে, সেই শুনানি শেষে দ্রুততম সময়ে এই বিচার কার্য শুরু হবে এবং বিচার কার্য দ্রুততম সময়ে সম্পন্ন করে একটি আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে সবাই আশা প্রকাশ করছেন। এই ছিল চট্টগ্রাম আদালত থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একনেক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা সিফাত শাহরিয়ারের সাথে এখন যুক্ত হব। সিফাত, আসলে যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একনেক সভায় ইতোমধ্যেই যোগ দিয়েছেন। আপনার কাছে জানতে চাই ঠিক কোন বিষয়ে আজকে কথা বলার কথা রয়েছে, এখন পর্যন্ত আপনার কাছে কী তথ্য আছে জানাবেন আমাদের। রৌফ, বেশ গুরুত্বপূর্ণ আজকের একনেক সভা, যেহেতু এই সরকার 2026-27 অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছে। বাজেট অধিবেশন ইতিমধ্যে শুরু হয়েছে। আজকের এই একনেক সভাটি 12তম এবং চলতি অর্থ বছরের এবং এই সরকারের 4র্থ। এই জন্য গুরুত্বপূর্ণ যে এই আজকের একনেক সভায় 12টি প্রকল্প, যেগুলো নতুন এবং সংশোধিত আকারে যেগুলো উপস্থাপন হতে পারে, আমাদের কাছে তথ্য রয়েছে প্রায় 8,106 কোটি টাকার এই বাজেট ধরা হয়েছে এই 12টি প্রকল্প। এবং এই 12টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের একটা কথা শোনা যাচ্ছে। তিনি চীন সফরে যাওয়ার আগে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল তৈরির যে একটি প্রক্রিয়া এবং যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, 800 একর প্রায় 800 একর জমিতে এই চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প অনুমোদন হতে পারে এই আজকের একনেক সভায়, এবং এটি প্রায় 4,000 কোটি টাকা যেটি বলছিলাম। এছাড়াও এই যে মোট 8,106 কোটি টাকার মধ্যে অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাত গুরুত্ব দিয়ে এই 12টি প্রকল্প হয়তো আজকে অনুমোদন হতে পারে। তবে 12টি প্রকল্পে উপস্থাপন হবে, এর মধ্যে কয়টি অনুমোদন হয় সেটি নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে যখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হবে তখন আমরা বলতে পারব। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প আজকে এখানে উঠতে পারে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 344 কোটি টাকা। আনোয়ারা বাঁশখালী চকরিয়া অঞ্চলের যে মহাসড়কটি রয়েছে, আঞ্চলিক মহাসড়ক, সেটির উন্নয়ন, এটি বেশ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামেই বেশ 2টি গুরুত্বপূর্ণ যে প্রকল্প সেটি আছে উঠতে পারে। এছাড়াও সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ আরও কয়েকটি প্রকল্প আজকে এখানে উপস্থাপন হবে। এবং বাজেট অধিবেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাজেট অধিবেশনের আজকে 4র্থ দিনও, এবং এর পরবর্তী সময়ে আমরা যেটি আসলে 3য় দিন 11 তারিখ বাজেট উপস্থাপন হতে পারে এবং বাজেট উপস্থাপন হওয়ার পরেই এখান থেকে এই মাসের মধ্যেই আসলে বাংলাদেশ 2026-27 অর্থ বছরের জন্য উন্নয়ন বরাদ্দ কত পাচ্ছে সেটি আসলে জানা যাবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এটি বলা যায় রোফ ইতিমধ্যে ঘণ্টাখানেকেরও বেশি সময় হয়ে গেছে যে একনেক সভা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটি চলছে। এটি 1টা পর্যন্ত চলার কথা রয়েছে, অর্থাৎ 2 ঘন্টা। এই বৈঠকটি শেষ হওয়ার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি আজকের যে সংসদ অধিবেশন সেখানে গিয়ে যোগ দেবেন। তবে এর আগে হয়তো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব হয়তো ব্রিফ করতে পারে। তখন আসলে আমি যে 11টি প্রকল্পের কথা বলছিলাম, প্রায় 8,106 কোটি টাকার যেই ব্যয় ধরা হয়েছে সম্ভাব্য, সেগুলো কোনটা পাশ হবে। বিশেষ করে চীন অর্থনীতি অঞ্চলের দিকে সবাই তাকিয়ে রয়েছে। সেটি আসলে চীন সফরের আগে প্রধানমন্ত্রী অনুমোদন দেয় কিনা, বিশেষ করে একনেক সবাই মন্ত্রিপরিষদের যারা সদস্য রয়েছেন তারা আসলে অনুমোদন দেয় কিনা সেটির দিকে আমরাও তাকিয়ে আছি। রফত এই ছিল আমার কাছে আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং একনেক সভার সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সময়ে হয়তো আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। দর্শক, ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকে কেন্দ্র করে সেখানে বক্তারা আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। মহিলা গ্রাহক দিয়েও যদি এখানে সমাবেশ ডাকা হয়, এই জায়গা মা বোনদের পদবারে ধন্য হয়ে যাবে। সুতরাং আমাদেরকে খেপাবেন না। ওরা একটা মিথ্যা অজুহাত দিয়ে সেই দিন এসেছিল কোথায়, সেই শাহবাগ চত্বরে ছলচাতুরি, প্রবঞ্চনা, প্রতারণা, মিথ্যা আর ষড়যন্ত্রমূলক আবদার নিয়ে তারা শাহবাগে এসেছিল। এরপর আরেক গ্রুপ এসেছিল শাপলা চত্বরে। আমি অনুরোধ জানাবো, সত্যের সপক্ষে বাংলাদেশ ইসলামী ব্যাংক রক্ষা যদি জোরালোভাবে ডাক দেওয়া হোক, এত লোক এখানে আসবে, কোন প্রশাসন বা পুলিশের ভাইরাও পা রাখার জায়গা হবে না। আমরা চাই না আরেকটা শাপলা চত্বরের পুনরাবৃত্তি হোক। আপনারা আজকে কতদিন ধরে আমাদেরকে কষ্ট দিচ্ছেন এই রোদের মধ্যে। মিডিয়া ম্যান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা কষ্ট করছে, আমাদের প্রশাসন পুলিশ ভাইয়েরা কষ্ট করছে। আমি গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, আপনাদের আশু হস্তক্ষেপ আমরা এখানে কামনা করছি। গণতন্ত্র যদি সত্যিকার আপনারা বলি আওলান, তাহলে গণতন্ত্রের প্রকৃত রক্ষার প্রমাণ আপনাদেরকে এই ব্যাংকের সামনে এসে দিতে হবে। সুতরাং গভর্নমেন্টের আশু হস্তক্ষেপ কামনা করে এই বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক থাকবে। আর ছোট্ট একটা কথা বলে বিদায় হতে চাই। অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, ব্যাংকে ঢুকে নাকি অনেক গ্রাহকরা টাকা উইথড্র করতেছে। এটা ডাহা মিথ্যা কথা। প্রয়োজনে উইথড্র করতেছে। আমি কয়েকটা ব্যাংক পরিদর্শন করেছি। ওই যে 10টা থেকে 11টা পর্যন্ত যে একটা কলম বিরতি, ওই কলম বিরতির কারণেই মূলত দর্শক, ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বক্তারা কথা বলছিলেন, আমরা সেখানেই যুক্ত ছিলাম। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহবুব। আমরা ইমনের সাথে এখন যুক্ত হব। ইমন, আসলে যেমনটি বলছিলাম যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠার রায় কিন্তু হয়েছে, সেটি আবার স্থগিতের জন্যও তারা আপিল করেছেন। আজকে সেটি শুনানি হবে। ঠিক কী কারণে আসলে এই রায়টি স্থগিত তারা চাচ্ছেন এবং আইনজীবীরা আসলে কি বলছেন, এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে? সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত চেয়ে যে আপিলটি করা হয়েছিল, সেই আপিলের শুনানি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সকাল 9:30টার দিকেই আপিল বিভাগে সেই শুনানি শুরু হয়েছিল এবং এখন সকালের বিরতির পরেই 11:15টার দিকে এই যে আপিল হয়েছিল সেই আপিল শুনানির শেষান্তে আদেশ ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু আপিল বিভাগের যে প্রধান বিচারপতির এজলাস কক্ষ আছে, সেই কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং ঠিক কোন গ্রাউন্ডে এবং কোন যুক্তিতে এই সুপ্রিম কোর্ট সচিবালয় স্থগিতের আবেদনটি করা হয়েছে সেটি আমরা স্পষ্টত জানতে পারি। তবে আইনজীবীদের পক্ষ থেকে এবং রাষ্ট্রপক্ষের বিভিন্ন মারফতে যেটি জানতে পেরেছি যে তারা দাবি করছেন যে এই যে রায়টি হয়েছিল এবং রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং তার কার্যবিধি পরিচালনার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন সরকারের জন্য, এবং এছাড়া আরও সুশৃঙ্খল সচিবালয় এবং আরও তারা যেটি বলছেন যে আরও অধিকতর সংযোজন বিয়োজন করে আরেকটু
ভালো আইন তারা প্রণয়ন করতে চান সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত। এই জন্য তারা আরো বেশ কিছু গ্রাউন্ড তুলে ধরেছেন, যেটি আদেশটি হওয়ার পরে সম্ভবত রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল কথা বলবেন এবং যিনি এই রিটটি যিনি করেছিলেন শিশির মনির, তিনিও কথা বলবেন। তখন আরো বিস্তারিতভাবে এই বিষয়টি জানা যাবে। তবে সংবিধানের 116 অনুচ্ছেদে যেটি ছিল যে বিচার বিভাগে বিভিন্ন কর্মে নিয়োজিত ব্যক্তিদের ছুটি, শৃঙ্খলা এবং পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলো রাষ্ট্রপতির উপর ন্যস্ত ছিল এবং সেটি তিনি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সম্পন্ন করতে পারতেন এবং সেটি সম্পন্ন হতো মূলত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, যেটি মূলত রিট করা হয়েছিল এবং সেই সংবিধানের ওই অনুচ্ছেদটি 116 অনুচ্ছেদটি অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং সেই রায়ে বলা হয়েছিল 3 মাসের মধ্যে যেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশও জারি করা হয়েছিল। তারপরে মূলত নির্বাচিত সরকার এসে সেটি সংসদে বেশ কিছু অধ্যাদেশ পাশ হলো, সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশটি পাশ হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে একটি রিটও দায়ের করেছিলেন আইনজীবী শিশির মনি। সেই রিটটিও এখনো বিচারাধীন রয়েছে এবং একই সাথে রাষ্ট্রপক্ষও এই রায়কে চ্যালেঞ্জ করে একটি আপিল করেছেন। সেই আপিলের শুনানি মূলত আজকে হলো এবং আদেশটি হলে আমরা আসলে বুঝতে পারবো যে সুপ্রিম কোর্ট কি আদেশ দিলেন। এই ছিল সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে এবং আদেশ হলে আমরা আরো বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদেশ ঘোষণার পরে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। সেই পর্যন্ত দর্শকদের যতটুকু জানাতে পেরেছি ততটুকুই থাকলো। পরবর্তী সময় আপনার সাথে আমরা আবার যুক্ত হব। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। গতকাল সন্ধ্যায় পাবনা পৌর শহরের সন্তানের সামনেই আলী হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। আমরা শামসুল আলমের সাথে এখন যুক্ত হব। শামসুল আলম, যেমনটি আসলে বলছিলাম যে গতকালকে সন্তানের সামনে পিতাকে হত্যা করা হয়েছে, খুবই নৃশংস একটি ঘটনা ঘটেছে। আপনার কাছে জানতে চাই ঠিক কী কারণে তাকে হত্যা করা হলো এবং যিনি অভিযুক্ত তাকে কি এখন পর্যন্ত আটক করা হয়েছে কিনা, স্বজনরা কি বলছেন জানতে চাই। রৌফ, শুধু সন্তানের সম্মুখে বাবাকে হত্যা নয়, একই সময়ে বন্ধুর ছুরিকাঘাতে একজন যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় পাবনায় 2টি মার্ডারের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার একটি হলো আলী হাসান নামের, যাকে সন্তানের সামনে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ড নিয়ে পুলিশ জানিয়েছে যে পাবনায় চরমপন্থী যে কর্মকাণ্ড রয়েছে, সেই চরমপন্থী কর্মকাণ্ড নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। তবে এই হত্যাকাণ্ডের এখনো কাউকে গ্রেপ্তার করা যায় নাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে গতকাল রাতেই। আজকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর কথা রয়েছে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে গতকাল বিকেলে যুবকের ছুরিকাঘাতে আরেকজন যুবক নিহত হয়। সেই নিহতের ঘটনায় অভিযুক্ত একজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গতকাল এবং এর আগে আপনি জানেন যে পাবনায় একজন কিশোরীকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার পরপরই কিন্তু গতকাল এই ডাবল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে পাবনায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পাবনাবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে। রৌফ, এই ছিল আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের পুশির নিয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। আমরা সুজিতের সাথে এখন যুক্ত হতে চাই। সুজিত, যেমনটি আসলে বলছিলাম যে বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এরিয়াতে কিন্তু পুশিনের ঘটনা ঘটে চলেছে। সেই সাথে ভারতের যে মুখ্যমন্ত্রী, সদ্য যে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারীও কিন্তু গতকাল বলেছেন যে 4800 মানুষকে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে এবং সেই সাথে আরও শত শত মানুষকেও ঠেলে দেওয়া হবে পুশিনের জন্য। এবং সেই সাথে কিন্তু আরও একটি বিষয় ঘটেছে যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির মধ্যেও কিন্তু একটি বৈঠক চলমান রয়েছে। ঠিক এই অবস্থাতে এখন সীমান্তবর্তী এরিয়ার কি অবস্থা দেখছেন? রোজ আপনাকে জানিয়ে রাখি যে ডিজি পর্যায়ের কিন্তু বৈঠক চলছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। দিল্লিতে এই বৈঠক 8 থেকে 11 তারিখ পর্যন্ত এই বৈঠক চলবে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। যেমন প্রধান বিষয় রাখা হয়েছে সীমান্ত সুরক্ষার বিষয়, অর্থাৎ সীমান্তে যে কাঁটাতারের ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে কাঁটাতার অরক্ষিত জায়গা, যে বাংলাদেশের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে সেখানে কাঁটাতার নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে।
মূলত জমি অধিগ্রহণ করতে গিয়ে বা কাঁটাতার যেখান থেকে যাবে হিসেব মতো সেটা 150 গজ দূর থেকে যাওয়ার কথা, অর্থাৎ উভয় দেশের সীমান্তের মাঝ বরাবর দুদেশেই কিন্তু নির্মাণ কার্য করতে পারবে 150 গজ দূরে। সেই জায়গায় কোথাও বাংলাদেশ বর্ডার গার্ডের তরফে বলা হচ্ছে, কোথাও ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী যারা রয়েছে বিএসএফ সেই কাঁটাতারের ব্যবস্থা করছে, কোথাও সীমান্তর ভৌগোলিক অবস্থার কারণে তাদের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের দিকে ঢুকছে। 150 গজের যে দূরত্ব সেটা মানা হচ্ছে না। এমনটার কিন্তু আলোচনার বিষয়বস্তু থাকবে এবং এই যে ডিজি পর্যায়ের বৈঠক সেটা কিন্তু 57তম একটা সম্মেলন এবং এর আগে একাধিকবার বৈঠক হয়েছে, বৈঠকে নানা বিষয় নিয়ে সমাধান সূত্র বেরিয়েছে। এক্ষেত্রে সেই বৈঠকে পুশিনের কথাও কিন্তু আসছে এবং এই যে পশ্চিমবঙ্গ সরকার শপথ নেওয়ার পরে কাঁটাতারের বিষয় যেমন বলেছে তেমনি বলেছে অবৈধ অনুপ্রবেশকারী যারা তাদেরকে এই রাজ্য থেকে দেশ থেকে তাড়াতে হবে, তাদেরকে ফিরে যেতে হবে নিজের দেশে এবং হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে যেটাতে আইনি প্রক্রিয়া ছাড়াই কিন্তু সেই হোল্ডিং সেন্টার থেকে তথ্য যাচাইয়ের পর বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের আপত্তি রয়েছে যে তাদের দেশে সবাইকে নেওয়া হবে না, কারণ সবার তথ্য বাংলাদেশের সঙ্গে মিলছে না, অর্থাৎ বাংলাদেশে তাদের স্থায়ী বসবাসের ঠিকানা পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় এই যে আলোচনা সভা সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে সমস্যাটুকু হচ্ছে, যেহেতু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের বৈঠক হচ্ছে, এই সমস্যার সুরাহা অতি শীঘ্রই হোক এই প্রত্যাশা থাকবে আমাদের প্রত্যেকেরই। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। 2 মাসের বেশি সময় ধরে চলা হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও মৃত্যুর হার কিছুটা কমেছে। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে বাড়ছে উদ্বেগ। হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। আমরা মারুফের সাথে এখন যুক্ত হব। মারুফ, যেমনটা আসলে বলছিলাম যে হামের পরে কিন্তু এখন ডেঙ্গুর আবার প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেই সাথে সিলেটের হাসপাতালগুলোর কি অবস্থা, ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখছেন, এতে মৃত্যুর কোনো সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন কিনা, কোনো কি তথ্য আছে আপনার কাছে এখন পর্যন্ত জানাবেন আমাদের। সিলেটে আসলে দেশের অন্যান্য জায়গার মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে, বাড়তে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত আশঙ্কাজনক বা উদ্বেগজনক কিছু আমাদের এরকম কোনো তথ্য আমরা পাইনি। এখন পর্যন্ত সিলেট বিভাগে 21 জনের মতো রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য 20 শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়াও আমি এই মুহূর্তে যে হাসপাতালে রয়েছি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেই হাসপাতালটি প্রথমে করোনা ডেডিকেটেড ছিল, তারপর ডেঙ্গু ডেডিকেটেড, এখন হাম ডেডিকেটেড করা হচ্ছে। কিন্তু এই হাসপাতালেই ডেঙ্গু রোগীদেরকেও চিকিৎসা দেওয়া হবে বিশেষ ব্যবস্থায়। এছাড়া সিলেটের যে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ডেঙ্গু প্রতিরোধে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তারা বাসাবাড়ি সহ নিজের আঙ্গিনা পরিষ্কার করার জন্য সচেতনতা সৃষ্টির কাজ করছেন এবং মশক নিধনের কর্মসূচি হাতে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে যদি হামের বিষয়ে বলি যে হামে আসলে মৃত্যুর সংখ্যা কমছে, কিন্তু মৃত্যুর মিছিল এখনো থামেনি। এখন এই কয়েকদিন থেকে প্রতিদিনই একজনের মৃত্যুর সংবাদ আমরা পাচ্ছি। আজকেও অর্থাৎ সর্বশেষ 24 ঘন্টায় একজন 3 মাস 20 দিনের শিশু মারা গেছেন। তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছিল। এছাড়াও এখন পর্যন্ত সিলেট বিভাগে 67 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা সুনামগঞ্জ জেলায় 26 জন, এরপরেই সিলেট জেলার অবস্থান 23 জন, এরপরে মৌলভীবাজারে 8 জন ও সিলেটে 6 জন রোগী মারা গেছেন হামের উপসর্গ এবং হামে আক্রান্ত হয়। বর্তমানে সিলেটের বিভাগের বিভিন্ন হাসপাতালে 258 জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে 73 জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং 82 জন রোগী উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এই বছর সিলেটে হামের শনাক্ত হয়েছে এরকম রোগীর সংখ্যা ছিল 259 জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগীর সংখ্যা সুনামগঞ্জে। আর সিলেট বিভাগের
অন্যান্য যে জেলা হাসপাতালগুলো রয়েছে সেই সব জেলা হাসপাতালগুলোতেও সবচেয়ে বেশি 36 জন সুনামগঞ্জে এবং মৌলভীবাজার হবিগঞ্জ হামের রোগীরা ভর্তি রয়েছেন। এই ছিল রৌফ আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুস্থ ধারা ফিরে আসবে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠবে। এমনিতে একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তখন মানুষের আস্থা থাকে সেই সরকারের ওপরে। এবং মানে বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল, কখনো শেয়ার বাজারের যে মারাত্মক ম্যানিপুলেশনগুলো হয়েছে আওয়ামী সরকারের সময়, মানে তাদের সাথে এক ধরনের সিনোনিমাস ছিল। এটা 96-তে যখন এসছে তখন হয়েছে, 2009 যখন ক্ষমতায় এসছে তখন হয়েছে। সেই প্রবণতা এই সরকারের অতীতে কখনো ছিল না, কিন্তু এই যে হারানো যে আস্থা সেটা ফিরিয়ে আনবেন, আমরা সেই আশা করতেই পারি। অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে 4টি বড় প্রকল্পে $1.4 বিলিয়ন অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে। আপনারা জানেন 11 জুন আমরা পরবর্তী ব্রিফিংয়ের আগেই 11 জুন বাজেট উপস্থাপিত হবে সংসদে। সেটা নিয়ে নিশ্চয়ই প্রচুর কথা হবে এবং অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে আলাদা ব্রিফিং করে, এবং তারপরও যে কোনো ধরনের প্রশ্ন আমরা পরবর্তী ব্রিফিংগুলোতে এটা নিয়ে কথা বলতে চাইব। শিক্ষা মন্ত্রণালয় 7 জুন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনক্লুশন অফ স্কিল বেসড এডুকেশন ইন ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলাম। খেয়াল করবেন, আমরা এই আলাপটা দীর্ঘদিন থেকে করেছি, যখন এই সরকার দায়িত্ব আসেনি, আগের রেজিমের সময়ও। সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার একটা মৌলিক সংকট হয়েছে, এটার মানের পতন হয়েছে একদিকে, অপরদিকে এমনভাবে শিক্ষা ব্যবস্থাটাকে করা হয়েছে যেটা আসলে দক্ষতা তৈরি করছিল না, মানুষকে দক্ষ হিসেবে তৈরি করেনি। তার ফল যেটা হয়েছে, প্রচুর বেকার মানুষ উৎপাদন করেছি আমরা। আমাদের সরকার দায়িত্বে আসার আগে যখন ম্যানিফেস্টো দিয়েছে, আপনারা যদি এটা পড়েন দেখবেন দক্ষতা উন্নয়নকে, সেটা বিভিন্ন লেভেলে, পড়াশোনার যিনি করছেন তার দক্ষতা, যিনি পড়াশোনা কম করেছেন বা করছেন না তার দক্ষতা, এটাকেই ফোকাস করা হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী থাকার মাধ্যমে এই বার্তাটাও দিয়েছেন। এবং এই তথ্য আপনারা হয়তো অনেকে শিক্ষা মন্ত্রণালয় এটাও দেখেছেন, 6ষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষার ব্যাপারেও কারিকুলামে অংশ ইনক্লুড করা হবে। দর্শক, তথ্য অধিদপ্তরে বক্তব্য দিচ্ছিলেন, সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক, তাদের নেওয়া হয়েছে হাসপাতালে। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ, আমরা তার সাথে এখন যুক্ত হব। আব্দুর রৌফ, যেমনটি আসলে বলছিলাম যে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আপনি এখন 250 শয্যা জেলা সদর হাসপাতালে অবস্থান করছেন, কি অবস্থা দেখছেন সেখানকার? সেই সাথে আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই যে এই যে সংঘর্ষ, এতে আইনি তৎপরতা কেমন দেখছেন? আমি এখন আছি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে। এখানে গতকালকের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের ঘটনায় প্রায় 40 জনের মতো রোগী এই সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও জেলা সদর হাসপাতাল ছাড়াও শহরের বিভিন্ন হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4 জনকে প্রেরণ করা হয়েছে। পুলিশের বিষয়টা যে আইনশৃঙ্খলা অবৈধনী বা বিষয়টা যদি বলি, আমি বানিয়াচং থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলছেন যে এখন পর্যন্ত এই সংঘর্ষে মামলা হয়নি, তবে এলাকার যে অবস্থা আছে সেটি এখনো স্বাভাবিক রয়েছে। পুলিশ সার্বিক পর্যবেক্ষণ করছেন। গতকালকে যে ঘটনার সূত্রপাত হয় সেটি মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যে বরিউর ইউনিয়নের যে নির্বাচিত চেয়ারম্যান, উনি দীর্ঘদিন বৈষম্য বিরোধী আন্দোলনের জেলে ছিলেন। তারপর জেল থেকে বের হওয়ার পর উনি দায়িত্ব গ্রহণ করেন এবং গতকালকে আসলে ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে নগদ অর্থ ও চাল বিতরণের কথা ছিল। সেই প্রোগ্রামে আসলে উনি উপস্থিত হন। তখন ওখানকার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ ইউনিয়নের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বিএনপির নেতা, ওনার সাথে আসলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ওসি সহ প্রায় নারী পুরুষ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। তো এখন পর্যন্ত বলা যায় যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বলছে যে মামলার প্রস্তুতি চলছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
আব্দুর রউফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। মাগুরায় আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার ও পৃথক অভিযানে মানব পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার বিষয়ে র্যাব 4-এর ব্রিফ চলছে। আমরা সরাসরি সেখানেই যুক্ত হচ্ছি। টিমদের কাছ থেকে অনেক বেশি টাকা আত্মসাৎ করে বিভিন্ন সময়ে বিদেশে পাঠানোর কথা থাকে। স্টুডেন্ট ভিসা হোক বা আপনার যে কোনো কাজের কারণে ভিসা হোক, তারা বিদেশে পাঠানোর কথা থাকে, কিন্তু শেষমেশ তারা আর পাঠাতে পারে না। তো এরকমই একটি দল, আপনারা শুনলে অবাক হবেন যে আমরা মোট 3 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি উত্তরা থানাধীন এলাকা থেকে। গত মে মাসের 28 তারিখে জনৈক আমাদের যে বাদী মোহাম্মদ রমজান হোসেন, উনি আমাদের নিকট আসলে একটি অভিযোগ নিয়ে আসেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারি যে এরকম আরও অসংখ্য ভিকটিম আছে যাদের কাছ থেকে বিশাল পরিমাণ টাকা আত্মসাৎ করে আমাদের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিরা এই ধরনের কাজ করছে বা প্রতারণা করছে। এই এজেন্সিটার নাম হচ্ছে জাহরা সাদি টিকেটিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সি, যেটাকে জেএস এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস নামে পরিচিত তারা। তো তারা যেটা করেছে আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন, অলরেডি আমাদের কাছে 10 থেকে 12 জন ভিকটিম কিন্তু আমাদের এখানে হাজির হয়েছে যখন তারা জানতে পেরেছে যে এরকম একজন আসামিকে আমরা ধরতে পেরেছি। তো এই আসামি যেটা করতো, আমার যে বাদী সে যেই কাজটা করেছে তার কাছ থেকে সোফার 31,50,000 টাকা আত্মসাৎ করেছে। তাকে প্রথম দর্শক, র্যাবের ব্রিফ চলছিল, আমরা সেখানে যুক্ত ছিলাম। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। এ নিয়ে আরও জানাতে সখীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি খান। আমরা রাব্বির সাথে এখন যুক্ত হব। রাব্বি, যেমনটি বলছিলাম যে 4 জন নিহত হয়েছে এবং 1 জন আহত হয়েছে। আপনার কাছে জানতে চাই যে মৃতদেহ শনাক্ত করা হয়েছে কিনা এবং স্বজনদের খোঁজ পাওয়া গেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। রয়েছে টাঙ্গাইলের সখীপুরের থানাতে অবস্থান করছে। আজকে সকালেই এই সখীপুর এবং গারোবাজার যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একটি দাঁড়িয়ে থাকা বাস বোঝাই যে ট্রাক ছিল, সেই ট্রাকের পেছনে মুরগি বাহী একটি পিকআপ ভ্যান কিন্তু গিয়ে ধাক্কা দেয় এবং পিকআপ ভ্যানে থাকা অর্থাৎ মুরগির যে গাড়িটি ছিল সেই গাড়িতে থাকা 4 জন নিহত হন। এতে চালক রয়েছে এবং তার সহকারী রয়েছেন এবং 2 জন মুরগি ব্যবসায়ী রয়েছেন। ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত হয়েছে। জামালপুরের নূর নবী, তিনি ছিলেন পিকআপের চালক, এবং রফিকুল, তিনি ছিলেন পিকআপের সহকারী, তার বাড়ি নওগাঁ, এবং সাগর নেত্রকোনা তার বাড়ি, এবং সুমন তার বাড়ি ভোলায়। এছাড়া যিনি আহত হয়েছেন জহিরুল ইসলাম, তিনি ঘাটাল। যিনি আহত হয়েছেন তিনি মূলত যে দাঁড়িয়ে ছিল যে বাসটি, সেই বাসের ট্রাকের পেছনে তিনি ছিলেন। ইতিমধ্যে আমরা এখানে দেখেছি যে নিহতের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা এখানে এসেছেন। তাদের যে প্রিয়জন হারানোর যে কষ্ট সেটা আমরা দেখতে পেয়েছি, তারা আহাজারি করছেন এবং তারা তাদের প্রিয়জনদের যে মরদেহ সেই মরদেহটি নিতে এসেছেন। এছাড়া আমার সখীপুর থানা যে পুলিশ রয়েছে তার সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আইনগত প্রক্রিয়া শেষেই মরদেহগুলো পরিবারে হস্তান্তর করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করছেন ব্যাংকটির গ্রাহক ফোরাম। এ নিয়ে জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল বাবুর। আমরা মামুনের সাথে এখন যুক্ত হব। মামুন, ঠিক কখন থেকে এই মানববন্ধন শুরু হয়েছে? তাদের দাবি তো জানলামই, এই বিষয়ে কোনো সুরাহা হয়েছে কিনা আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে সারা বাংলাদেশে যে ইসলামী ব্যাংকের যে সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আন্দোলনের বিষয়টি আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই ইসলামী ব্যাংকের যে নতুন এমডি চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে, সেই চেয়ারম্যানের নিয়োগকে অপসারণ করা সহ কয়েকটি দাবি নিয়েই কিন্তু তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট ইসলামী ব্যাংকের একেবারে নিচে।
এখানে কিন্তু সকাল 10টা থেকে এই তাদের যে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এই অবস্থান কর্মসূচিতে তারা কিন্তু রয়েছে সকাল 10টা থেকেই। একটু কথা বলতে চাই, এখানকার যারা গ্রাহক রয়েছেন, সচেতন গ্রাহক রয়েছেন, আপনারা কেন আন্দোলন করছেন, এই আন্দোলন কতদিন পর্যন্ত থাকবে? আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং গ্রাহক সমাবেশ ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ব্যাংক বয়কট করা, সাধারণ গ্রাহকের উপর যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের কর্মসূচি। আমাদের দাবি হচ্ছে এই চেয়ারম্যান বিগত সময়ে ফ্যাসিস্টের সময় সে আওয়ামী লীগের দোসর ছিল, এস আলমের মদনপুষ্ট, এবং তিনি গিফট লোন নেওয়ার মাধ্যমে একটি কলঙ্কিত অবস্থা তৈরি করেছেন। এর মতো ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানালে এই ব্যাংকটা এস আলমের হাতে আবার চলে যাবে এবং ধ্বংসের দ্বার চলে যাবে। আমরা শুনছিলাম যে তাদের যে দাবি দেওয়ার কথাগুলো সকাল 10টা থেকেই কিন্তু তাদের যে এই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে, এবং আমি এখানে সকাল 10টা থেকেই দেখতে পাচ্ছি এখানকার যে সচেতন গ্রাহকরা তারা কিন্তু এসেছেন এবং তাদের আন্দোলন অব্যাহত রয়েছে, এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের এই চেয়ারম্যানকে অপসারণ করা হবে না ততদিন পর্যন্ত তাদেরকে এই আন্দোলন অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল জয়পুরহাটের ইসলামী ব্যাংকের অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।